ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 1 কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি। এই অধ্যায় থেকে আমরা আগে আইন কাকে বলে, আইনের বৈশিষ্ট্য, আইনের যে উৎসগুলো কি কি সেগুলো আমরা আলোচনা করেছিলাম। এই অধ্যায়ে তোমার 2 নম্বরের প্রশ্নের সঙ্গে একটা 4 নম্বরের প্রশ্ন যোগ করে 6 নম্বরের প্রশ্ন হতে পারে, সেই দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আগে যে কোশ্চেনটা আমরা আলোচনা করেছিলাম যে আইন কাকে বলে, আইনের বৈশিষ্ট্যগুলি কি কি এবং হচ্ছে আইনের উৎসগুলি কি কি। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে আইন কাকে বলে 2 নম্বরের এবং আইনের যে বৈশিষ্ট্যগুলি লিখো 4 নম্বরের। এইভাবে তোমার হচ্ছে 6 নম্বর। আবার আইন কাকে বলে একটা 4 নম্বরের প্রশ্ন যুক্ত হবে, যেমন হচ্ছে আইনের উৎসগুলি কি কি। এইভাবে আইন কাকে বলে 2 নম্বর, আইনের উৎসগুলি আলোচনা করো 4 নম্বর, এইভাবে 6 নম্বর। মানে এই অধ্যায় থেকে 6 নম্বরের কোশ্চেন হবে। তো এইভাবে কোশ্চেন ভেঙে ভেঙে হতে পারে। তবে আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেটা হচ্ছে আইনের শ্রেণীবিভাগ করো। তো এই কোশ্চেনটা আবার অন্যভাবে হতে পারে, আইনের শ্রেণীবিভাগ করো, আইনের যে কোনো একটি বিভাগ সম্পর্কে বা ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। চলো তাহলে মূল আলোচনায় আসা যাক। তাহলে প্রশ্নটি হচ্ছে আধুনিক আইনের শ্রেণীবিভাগ করো, অথবা দিয়ে আইনকে কয় ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাগ সম্পর্কে লিখো। এটা যে 6 নম্বরের জন্য কোশ্চেন। তো এখান থেকে যদি আইনকে কয় ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি আইন সম্পর্কে লেখো, তাহলে সেটাও কিন্তু 6 নম্বরের জন্য হয়ে যাবে। তবে একটি কথা বলার, এই যে কোশ্চেনটা আলোচনা হবে, এই কোশ্চেনটার অ্যান্সার এতটাই বড় যে 6 নম্বরের জন্য পুরোটা দেবে না। এখান থেকে একটু ছোট অংশ ভেঙে বা কেটে তোমাদের জন্য প্রশ্ন তৈরি করা হতে পারে। চলো তাহলে আলোচনা করা যাক। প্রথমে আছে আইনের নানা ধরন আছে, তাই আইনকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। হল্যান্ড এবং ম্যাকাইভার এই দুজন রাষ্ট্রবিজ্ঞানী আইনের শ্রেণীবিভাগ করেছেন। তাদের মতে আইনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যথা, তাহলে আইনের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, আইন নানা ধরনের আইন হতে পারে। হল্যান্ড ও ম্যাকাইভার এই দুজন রাষ্ট্রবিজ্ঞানী আইনের শ্রেণীবিভাগ করেছেন। এই যে আইনের শ্রেণীবিভাগ যেটা পড়ছি, এটা হচ্ছে মূলত হল্যান্ড এবং ম্যাকাইভার দুজনের মস্তিষ্ক প্রসূত। তো আইনকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে জাতীয় আইন, দুইয়ে আছে আন্তর্জাতিক আইন। এইখানে যে দাগগুলো দেওয়া আছে, 1, 2 করে দাগ দেওয়া আছে, কোথাও রোমান হরফের দাগ দেওয়া আছে, কোথায় ABCD করে দেওয়া আছে, কোথাও ক খ করে দেওয়া আছে। এগুলা কিন্তু লক্ষ্য রাখবে। এক একটা আইনের বিভাগের চিহ্ন বলা যেতে পারে বা চেনার উপায় বলা যেতে পারে এই দাগগুলা দেখে। প্রথমে আছে জাতীয় আইন কাকে বলে। জাতীয় আইন হচ্ছে রাষ্ট্রীয় এলাকার মধ্যে সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত আইনকে জাতীয় আইন বলে। একটা রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা, যে ক্ষমতা কারো কাছে নথি স্বীকার করে না, যে ক্ষমতা চূড়ান্ত। একটা রাষ্ট্রের অভ্যন্তরে এই যে ক্ষমতাটা সর্বোচ্চ ক্ষমতায় ভোগ করে যে সংস্থা বা কর্তৃপক্ষ, তারাই যে আইনটা তৈরি করবে তাকে বলা হবে তোমার জাতীয় আইন। আবার জাতীয় আইনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা যে সরকারি আইন, একটা যে বেসরকারি আইন। এইখানে যে দাগগুলো দেওয়া আছে দেখো, আলাদা করে চিহ্নিত করা আছে। এখানে যেমন দিয়েছিলাম 1 আর 2, এখানে রোমান হরফ 1, রোমান হরফ 2 দেওয়া আছে। বোঝার জন্য বা মনে রাখার জন্য বা বুঝতে পারার জন্য এভাবে দেওয়া আছে। তাহলে প্রথমে আছে সরকারি আইন। এই সরকারি আইনটা কি? রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত আইন সরকারি আইন হিসাবে স্বীকৃত। এই সরকারি আইন আবার 3 ধরনের হয়। তবে রাষ্ট্রের মধ্যে ব্যক্তি আর প্রতিষ্ঠান থাকে, তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে যেসব আইন তৈরি করা হয়, সেগুলোকে বলা হবে তোমার সরকারি আইন। এই সরকারি আইন আবার হচ্ছে তোমার 3 প্রকারের। কি কি? সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন। এইখানে যে আইনগুলোকে বোঝানোর জন্য এখানে আবার কিন্তু আলাদা আলাদা করে তার দাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে প্রথমে আছে তোমার সাংবিধানিক আইন। যে সকল নিয়ম নীতির ভিত্তিতে সরকার গড়ে ওঠে বা বাস্তবায়িত হয়, সেগুলিকে বলে সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন। শাসনতান্ত্রিক আইন লিখিত বা অলিখিত হতে পারে। তাহলে সাংবিধানিক আইনটা কি? সাংবিধানিক আইন বলতে আমাদের সংবিধান আছে, সেই সংবিধানের মাধ্যমে বা সংবিধানের যে আইন আছে সেগুলোর মাধ্যমে যে সরকার পরিচালিত হয়,
বা সরকার গড়ে ওঠে, সরকার কিভাবে কার্য পরিচালনা করবে, কিভাবে সরকার গঠিত হবে, এইসব বিষয়গুলো যেখানে লেখা থাকবে তাকে বলা হবে তোমার সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন। তারপর আছে তোমার প্রশাসনিক আইন। প্রশাসনিক আইন বলতে প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে ব্যক্তি নাগরিকের সম্পর্ক নিয়ন্ত্রণকারী আইনকে প্রশাসনিক আইন বলা হয়। প্রশাসনিক নীতি, দুর্নীতি, নিয়োগ, নির্বাহ সবকিছুই এই আইনের আওতায় আসে। তাহলে প্রশাসন বলতে যারা আছে সরকারি কাজকর্ম করে থাকে তাদেরকে প্রশাসনিক কর্তৃপক্ষ বলে। তাদের সঙ্গে ব্যক্তির বা নাগরিক যে সম্পর্ক নিয়ন্ত্রণ করে যেসব আইন তাকে বলা হবে তোমার প্রশাসনিক আইন। এই প্রশাসনিক আইনগুলো কি কি? প্রশাসনিক নীতি, দুর্নীতি, নিয়োগ, নির্বাহ, এগুলো হচ্ছে প্রশাসনিক আইন। তারপর গয়ের দাগে আছে ফৌজদারি আইন। ফৌজদারি আইন বলতে সেই সমস্ত বিধি ব্যবস্থাকে বোঝায় যা আইন শৃঙ্খলার সংরক্ষণ, জনজীবনের নিরাপত্তা বিধান এবং অপরাধীদের শাস্তি প্রদানের জন্য প্রণীত হয়। যেমন হচ্ছে চুরি, ডাকাতি, খুন। ফৌজদারি আইনকে বোঝানোর জন্য এই উদাহরণগুলো তোমার দেওয়া আছে। তাহলে ফৌজদারি আইন বলতে আইন শৃঙ্খলা রক্ষা করাবে, জীবনযাত্রার মান উন্নত করবে, জীবনের নিরাপত্তা প্রদান করবে, অপরাধীদের শাস্তি প্রদান করবে, এই সবগুলোকে বলা হবে তোমার ফৌজদারি আইন। আমরা যে জাতীয় আইন পড়ছিলাম, জাতীয় আইনকে দুভাগে ভাগ করা যায়, সরকারি আইন, বেসরকারি আইন। সেই এবারে আছে তোমার বেসরকারি আইন। বেসরকারি আইন বলতে বেসরকারি আইন রাষ্ট্র সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত নয়। নাগরিকদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই আইন প্রয়োজন। আমরা যে সমাজে থাকি সেখানে আমরা পরস্পরের সঙ্গে মেলামেশার জন্য, পারস্পরিক আচার ব্যবহারের জন্য যে আইনগুলি প্রয়োজন সেইগুলিকে বেসরকারি আইন বলা হবে। এর পিছনে, এই বেসরকারি আইনের পিছনে কিন্তু কোনো রকম কোনো সার্বভৌম শক্তির ভূমিকা থাকে না। এটা গেল তোমার হচ্ছে বেসরকারি আইন। তারপরে আছে আন্তর্জাতিক আইন। আইনের যে বিভাগ তার মধ্যে আমরা জাতীয় আইন আলোচনা করলাম, এবার আমরা আন্তর্জাতিক আইন আলোচনা করব। তাহলে আইনের যে দুটো ভাগ, সে ভাগের মধ্যে এবারে আছে আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন বলতে বোঝায় সেই সব নিয়ম, বিধি, চুক্তি ও সন্ধির সমষ্টি যা আইন হিসাবে সভ্য রাষ্ট্রগুলি মেনে চলে। রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক এই আইনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। হুগো গ্রোটিয়াসকে আন্তর্জাতিক আইনের জনক বলা হয়। জাতীয় আইনে কি ছিল? সেখানে বলা হয়েছিল ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক বজায় রাখতে জাতীয় আইন প্রযুক্ত হয়। কিন্তু এখানে ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানে নয়, এখানে যে রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য বা যে সন্ধি চুক্তি যেগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই আন্তর্জাতিক আইনটা তৈরি হয়েছে। এই আন্তর্জাতিক আইনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন, দুই আছে বেসরকারি আন্তর্জাতিক আইন। এখানেও দেখো একইভাবে দাগ দিয়ে চিহ্নিত করা আছে, চিহ্নটা দেখলে তোমরা বুঝতে পারবে। সরকারি আন্তর্জাতিক আইন কাকে বলে? আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের পারস্পরিক সম্পর্ক ও কার্যকলাপ এবং এদের সঙ্গে রাষ্ট্র ও ব্যক্তি, মানুষের সম্পর্ক, নিয়ম নীতি সরকারি আন্তর্জাতিক আইন হিসাবে পরিগণিত হয়। তাহলে হচ্ছে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন হচ্ছে বলছিলাম ইউএনও, আইএলও, ইউনেস্কো। এই ইউএনও এর মধ্যে যে তোমার নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা আছে, সেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যে সংস্থাসমূহ বললাম তাদের পারস্পরিক সম্পর্ক, কার্যকলাপ এবং রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে যে সম্পর্ক সেগুলোকে নিয়ন্ত্রণ করে তোমার এই আন্তর্জাতিক সরকারি আইন। সেই আন্তর্জাতিক বা সরকারি আন্তর্জাতিক আইনকে তিন ভাগে ভাগ করা যায়। কয়ে আছে যুদ্ধ সম্পর্কিত, ক্ষয়ে আছে শান্তি সম্পর্কিত এবং গয়ে আছে তোমার নিরপেক্ষতা সম্পর্কিত। প্রথমে আমরা পড়ব হচ্ছে যুদ্ধ সম্পর্কিত যে আন্তর্জাতিক আইন। যুদ্ধের পরিস্থিতিতে যুদ্ধরত দেশগুলিকে যে সকল আন্তর্জাতিক আইন মান্য করতে হয় সেইগুলিকে যুদ্ধ সংক্রান্ত আইন বলা হয়। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যুদ্ধের নিয়ম বিধি নির্ধারণ, শত্রু চিহ্নিতকরণ, যুদ্ধকালীন বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠানের উপর বোমা বর্ষণ নিষিদ্ধ করা। এর হচ্ছে যুদ্ধ সম্পর্কিত যে আন্তর্জাতিক আইনগুলো আছে। এই যুদ্ধ সম্পর্কিত আন্তর্জাতিক যে আইনটা, এটা যুদ্ধকালীন সময়ে একমাত্র প্রয়োগ করা হয়ে থাকে যুদ্ধরত রাষ্ট্রগুলির জন্য। ক্ষয়ে আছে শান্তি সম্পর্কিত। শান্তিকালীন সময়ে যে সকল আন্তর্জাতিক আইন বিভিন্ন রাষ্ট্রের মধ্যেকার সম্পর্ককে নিয়ন্ত্রণ করে সেগুলিকে শান্তি সংক্রান্ত আইন বলা হয়। উদাহরণস্বরূপ কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে
প্রতিটি দেশে রাষ্ট্রদূত প্রেরণ ও গ্রহণ, শাস্তি বিষয়ক আইনের ব্যাখ্যা প্রভৃতি। তাহলে শান্তিকালীন সময়ে রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক নিয়ন্ত্রণ করার জন্য যে আইনগুলো আছে সেগুলোকে বলা হবে তোমার আন্তর্জাতিক শান্তিকালীন আন্তর্জাতিক আইন। সেটা কি কি? যেমন হচ্ছে তোমার রাষ্ট্রদূত প্রেরণ করা হবে, রাষ্ট্রদূত এলে তাকে গ্রহণ করা হবে, শাস্তি বিষয়ক যেসব আইন আছে তার ব্যাখ্যা কিভাবে দেওয়া হবে, এগুলো আছে সবই তোমার শান্তি সম্পর্কিত আন্তর্জাতিক আইন। গয়ে আছে নিরপেক্ষতা সম্পর্কিত, যুদ্ধে উপনীত দুই বা ততোধিক রাষ্ট্রের বাইরে অবস্থিত নিরপেক্ষ রাষ্ট্রগুলির নিজেদের মধ্যে অথবা তাদের সঙ্গে যুদ্ধে উপনীত দেশগুলির সম্পর্ক নির্ধারণকারী আইনসমূহকে নিরপেক্ষতা সংক্রান্ত আইন বলা হবে। এখানে যে দুটো দেশ যুদ্ধে বা যে তিনটি দেশ যুদ্ধে লিপ্ত হয়েছে তাদের ছাড়া অন্যান্য যে বাকি দেশগুলো আছে বা রাষ্ট্রগুলো আছে তাদের ক্ষেত্রে এই নিরপেক্ষতা সংক্রান্ত আইন ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসাবে অবরোধ, যুদ্ধে উপনীত দেশগুলিকে পণ্য সরবরাহ নিষিদ্ধকরণ প্রভৃতির কথা বলা হয়েছে। তার যুদ্ধ যখন লেগে যাবে ওই যুদ্ধরত দেশগুলোকে কোনো ভাবে কোনো পণ্য সরবরাহ করা যাবে না। তারপরে আছে বেসরকারি আন্তর্জাতিক আইন। দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে অধিকার বা স্বার্থ নিয়ে বিরোধ দেখা দিলে যে নিয়মনীতি অনুসরণ করে ওই বিরোধের মীমাংসা করা হয় তাকে ব্যক্তিগত বা বেসরকারি আন্তর্জাতিক আইন বলে। যেমন হচ্ছে বিবাহ বিচ্ছেদ, অবৈধ সন্তানের অধিকার প্রভৃতি বিষয়গুলি এরূপ আইনের অন্তর্ভুক্ত। তবে অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছেন যারা এই ব্যক্তিগত আন্তর্জাতিক আইনকে বিশ্বাস করেন না বা স্বীকার করেন না। এইভাবে তোমার হচ্ছে আন্তর্জাতিক আইনকে ভাগ করা হয়েছে। বিষয়টাকে আরেকবার ছোট করে দেখে নেওয়া যাক। আধুনিক আইনে শ্রেণীবিভাগ করো। আইনকে তোমার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জাতীয় আইন, একটা হচ্ছে আন্তর্জাতিক আইন। জাতীয় আইনকে তোমার দুই ভাগে ভাগ করা হয়েছে, সরকারি আইন, বেসরকারি আইন। আবার সরকারি আইনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন, আর হচ্ছে তোমার ফৌজদারি আইন। জাতীয় আইনকে যে দুভাগে ভাগ করা হয়েছিল তার দ্বিতীয় ভাগটা হচ্ছে বেসরকারি আইন। ঠিক আছে, আইনকে যে দুভাগে ভাগ করা হয়েছিল, জাতীয় আইন আর আন্তর্জাতিক আইন, সেই আন্তর্জাতিক আইন, এই আন্তর্জাতিক আইনকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন এবং হচ্ছে দুইয়ে বেসরকারি আন্তর্জাতিক আইন। সরকারি আন্তর্জাতিক আইনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যুদ্ধ সম্পর্কিত, শান্তি সম্পর্কিত, আর হচ্ছে তোমার নিরপেক্ষতা সম্পর্কিত। আন্তর্জাতিক আইনকে যে দুভাগে ভাগ করা হয়েছিল তার দ্বিতীয় ভাগ বেসরকারি আন্তর্জাতিক আইন। এইভাবে ভাগগুলো ঠিক করে দেখে নজর করে পড়বে। যেখানে যেই বই দেখো না কেন এই ভাগগুলো এভাবেই দেওয়া আছে, সব জায়গাতেই একই ভাগ দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। অন্য জায়গা থেকে কালেক্ট করেও পড়তে পারো। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।